মহারাষ্ট্রের নাসিক, মানে এই শহরটার কথা উঠলেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য প্রাচীন মন্দির। একদম। গোদাবরী নদীর শান্ত জল আর বাতাসে ভেসে থাকা ওই ধূপির গন্ধ। হ্যাঁ ঠিক। আর দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টার আওয়াজ, মনে হয় যেন এমন একটা জায়গায় পা রাখলে পৃথিবীর যাবতীয় কোলাহল, যাবতীয় পাপ যেন ধুয়ে মুছে যায়। মানুষ তো সাধারণত এই ধরনের পরিবেশেই যায় নিজেদের যন্ত্রণার উপশম খুঁজতে। ঠিক, একটা গভীর আধ্যাত্মিক প্রশান্তির আশায়। কিন্তু একবার ভাবুন তো, এই পবিত্রতার ঠিক মাঝখানে, মানে এই শান্তির আবরণের ঠিক নিচেই যদি এমন একটা ভয়ঙ্কর বিভীষিকার সাম্রাজ্য গড়ে ওঠে, যেটা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। হ্যাঁ, আজকের এই ডিপ ডাইভে বা গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা বৈপরীত্যের গল্প নিয়ে আলোচনা করব। এটি এমন এক ঘটনা যেখানে ধর্ম, ভক্তি এবং মানুষের অন্ধবিশ্বাসকে রীতিমতো অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। খুবই সেন্সিটিভ। তবে আজকের এই মর্মান্তিক ট্রু ক্রাইম স্টোরির কিন্তু একটা বড় চমক আছে। আমরা যে মূল অপরাধীর কথা বলছি তার আসল নাম এই আলোচনার একেবারে শেষে গিয়ে আমরা প্রকাশ করব। আচ্ছা, তার আগে পর্যন্ত আমরা তাকে ক্যাপ্টেন বা ভণ্ড ধর্মগুরু হিসেবেই সম্বোধন করব। আজকের এই বিশ্লেষণটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আগের একটা আলোচনায় আমরা দিল্লির বুড়ারি পরিবারের ঘটনা নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, বুড়ারি কেস। সেখানে আমরা দেখেছিলাম অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে একটা গোটা পরিবার কিভাবে মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যায়। কিন্তু বুড়ারির বিষয়টা ছিল একটা ডিলিউশনস বা শেয়ার্ড সাইকোসিসের মতো বিষয়। রাইট, একটা মানসিক বিভ্রান্তি। একদম। আজকে আমরা যে নথিপত্রগুলো বিশ্লেষণ করছি সেটা বুড়ারির থেকে সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু কোনো বিভ্রান্তি নেই, মানে পুরোটা জেনে বুঝে করা। হ্যাঁ, এটি অত্যন্ত ঠান্ডা মাথার, সুপরিকল্পিত এবং নিখুঁতভাবে সাজানো একটা ব্লুপ্রিন্ট। এখানে মানুষের ঈশ্বর ভক্তিকে নিজের স্বার্থসিদ্ধির জন্য সচেতনভাবে কাজে লাগানো হয়েছে। বাপরে! তবে এই নথিপত্রের একেবারে গভীরে যাওয়ার আগে একটা জরুরি সতর্কতা দেওয়া প্রয়োজন। আজকের এই ঘটনায় যৌন নির্যাতনের অত্যন্ত সংবেদনশীল কিছু বর্ণনা রয়েছে। তাই যারা শুনছেন তাদের সতর্কতার সাথে শোনার অনুরোধ রইল। এটা বলাটা খুব দরকার ছিল। হ্যাঁ, আর পাশাপাশি এটাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া দরকার যে এই আলোচনায় রাজনৈতিক প্রভাবের যে প্রসঙ্গগুলো উঠে আসবে তা সম্পূর্ণভাবে প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতেই বলা হবে। ঠিক। এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো সমর্থন বা বিরোধিতা নেই। আমাদের একমাত্র উদ্দেশ্য হল ঘটনার পেছনের সত্যটুকু এবং এই ধরনের অপরাধ কিভাবে সিস্টেমের ফাঁক গলে বেঁচে থাকে সেটা তুলে ধরা। নিরপেক্ষভাবে পুরো কাঠামোর ব্যবচ্ছেদ করাই আমাদের মূল লক্ষ্য। একদম। তাহলে চলুন এই ক্যাপ্টেনের গল্পটা শুরু করা যাক। কিন্তু শুরুতেই আমার কাছে একটা মস্ত বড় খটকা লাগছে। কি রকম খটকা? মানে এই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড বা অতীত জীবন দেখলে যে কারো চোখ কপালে উঠবে। প্রাপ্ত তথ্য বলছে ইনি কিন্তু প্রথম থেকে কোনো সাধু সন্ন্যাসী বা আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন না। তাই নাকি? হ্যাঁ, তিনি ছিলেন একজন মার্চেন্ট নেভি অফিসার, সমুদ্রের বুকে জাহাজে কাজ করতেন এবং সেখান থেকেই তার নামের সাথে জুড়ে যায় ওই ক্যাপ্টেন উপাধিটি। ও আচ্ছা, এই জন্য ক্যাপ্টেন। এবার ভাবুন, মার্চেন্ট নেভির অফিসার্সরা তো অত্যন্ত শিক্ষিত, প্রযুক্তিগতভাবে দক্ষ মানুষ হন। তাদের কাজটা বিজ্ঞান, আবহাওয়া, কোঅর্ডিনেটস আর ন্যাভিগেশনের উপর নির্ভরশীল। পুরোটাই তো লজিক আর সায়েন্স। ঠিক, সেই বিজ্ঞানের জগৎ থেকে একজন মানুষ অবসর নেওয়ার পর মহারাষ্ট্রের নাসিকের সিন্নার এলাকায় ফিরে এসে হঠাৎ করে শ্রী শিবনিকা সংস্থান ট্রাস্ট বানিয়ে ফেললেন। বাহ! ঈশানেশ্বর মহাদেব নামের একটা মন্দির প্রতিষ্ঠা করে গ্রহ, নক্ষত্র আর আধ্যাত্মিকতার কারবার শুরু করে দিলেন। এটা তো একটা বিশাল প্যারাডক্স। বিজ্ঞানের মানুষ কিভাবে রাতারাতি ভগবানের দূত হয়ে যায়? আপনার এই প্যারাডক্সের কথাটা খুব লজিক্যাল, কিন্তু এর পেছনে একটা মারাত্মক মনস্তাত্ত্বিক অঙ্ক আছে। জাহাজের একজন ক্যাপ্টেনের ক্ষমতার কথা একবার ভেবে দেখুন। হ্যাঁ, অনেকটা তো এক নায়কের মতোই। একদম ডিক্টেটরের মতো। মাঝসমুদ্রে যখন একটা জাহাজ থাকে তখন সেখানে ক্যাপ্টেনের কথাই শেষ কথা। জাহাজের কর্মীদের পালানোর তো কোনো রাস্তা থাকে না। তাদের ক্যাপ্টেনের প্রতিটি নির্দেশ অন্ধের মতো পালন করতে হয়। রাইট, চাইলেও কেউ অমান্য করতে পারে না। আর এই নিরঙ্কুশ ক্ষমতার একটা মারাত্মক নেশা আছে।
দীর্ঘ সময় এই ক্ষমতা ভোগ করার পর অবসর নিয়ে যখন এই মানুষটি সাধারণ সমাজে ফিরে এলেন, তখন তিনি সেই একই ডিক্টেটরশিপ বা নিরঙ্কুশ ক্ষমতার মডেলটা ডাঙায় প্রয়োগ করতে চাইলেন। তার মানে মন্দিরটা হয়ে উঠল তার নতুন জাহাজ। ঠিক। আর সমাজের অসহায় সাধারণ মানুষগুলো হলো তার নতুন ক্রু মেম্বার। কি অদ্ভুত একটা মেটাফর। তার মানে সমুদ্রের ওই একনায়কতন্ত্রের স্বাদ তিনি কিছুতেই ভুলতে পারছিলেন না। তিনি নেভির সাদা ইউনিফর্ম ছেড়ে গেরুয়া পোশাক পরলেন শুধু নিজের ওই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য। এটাই আসল উদ্দেশ্য ছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, মানুষ তার এই ফাঁদে পা দিল কিভাবে? মানে একটা লোক এসে বলল সে ভগবানের লোক, আর সবাই সেটা মেনে নিল। এখানেই আসে তার কাজের দ্বিতীয় ধাপ। তিনি কিন্তু শুধুমাত্র একটা মন্দির তৈরি করেই বসে থাকেননি। তিনি সাধারণ মানুষের মনস্তত্ত্ব নিয়ে রীতিমতো খেলা শুরু করেন। কিরকম খেলা? তিনি নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব, কসমোলজি বা মহাজাগতিক বিদ্যা এবং স্পিরিচুয়াল গাইডেন্সকে হাতিয়ার করলেন। কিন্তু এগুলো শুধু পুঁথিগত বিদ্যা ছিল না। তিনি সাইকোলজির একটা খুব পরিচিত পদ্ধতি ব্যবহার করতেন, যাকে বলা হয় কোল্ড রিডিং। কোল্ড রিডিং, শুনেছি নামটা। হ্যাঁ, যখন কেউ কোনো সমস্যা নিয়ে তার কাছে আসতো, তিনি খুব সাধারণ কিছু কথা বা শারীরিক ভাষা পড়ে এমন একটা আবহ তৈরি করতেন যেন তিনি সেই মানুষটার অতীত ভবিষ্যৎ সব দেখতে পাচ্ছেন। ও গড! মানুষ যখন চরম হতাশায় ভোগে, তখন তাদের নিজস্ব বিচারবোধ বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রায় শূন্য হয়ে যায়। তারা ভাবে তাদের সব সমস্যার সমাধান ওই এক জাদুকরী শক্তির হাতে। আর এই ক্যাপ্টেন নিজেকে সেই শক্তির একমাত্র মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। মানুষের ওই চরম অসহায় অবস্থার সুযোগ নেওয়া, এটা সত্যিই জঘন্য একটা মানসিক খেলা। আর এই মানসিক খেলার সবচেয়ে মর্মান্তিক রূপটা আমরা দেখতে পাই যখন এই ভণ্ড গুরু নারীদের টার্গেট করতে শুরু করে। এখানেই ঘটনাটা আরও অন্ধকার দিকে মোড় নেয়। একদম। আমরা যদি নথিপত্রে থাকা 2022 সালের একটা নির্দিষ্ট ঘটনার দিকে তাকাই, তাহলে রীতিমতো শিউরে উঠতে হয়। একজন 35 বছর বয়সী নারী সেই সময় চরম পারিবারিক এবং মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আচ্ছা। স্বাভাবিকভাবেই তিনি এমন একটা সমাধানের খোঁজ করছিলেন যেটা তাকে একটু স্বস্তি দেবে। তখন তার আশেপাশের কেউ তাকে এই ক্যাপ্টেনের কথা বলে। ওই কোল্ড রিডিং আর প্রচারের প্রভাব? ঠিক তাই। তাকে রীতিমতো মগজ ধোলাই করা হয় যে এই গুরুর কাছে গেলে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যাবে, কারণ এই ব্যক্তির সাথে নাকি স্বয়ং ঈশ্বরের সরাসরি যোগাযোগ আছে। এই ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগের ধারণাটাই হলো সবচেয়ে বড় ট্র্যাপ বা ফাঁদ। এই ধারণাটা সাধারণ মানুষের মনে ভক্তি এবং ভয়ের একটা মিশ্রণ তৈরি করে। ওই নারী যখন এই ক্যাপ্টেনের কাছে যান, তখন তার অপরাধের নীল নকশাটা অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করতে শুরু করে। সে প্রথমে সেই নারীকে বোঝায় যে তার সমস্যার সমাধানের জন্য বিশেষ কিছু আধ্যাত্মিক প্রক্রিয়া প্রয়োজন। এটা তো ক্লাসিক ব্রেন ওয়াশিং। হ্যাঁ। এরপর সেই নারীকে সে নিজের ব্যক্তিগত অফিসে ডেকে পাঠায়। সেখানে তাকে নেশার পানীয় খাইয়ে অচৈতন্য করে তার ওপর চরম যৌন নির্যাতন চালায়। একটু থামাবো আপনাকে। নেশার পানীয় ব্যবহার করে অচৈতন্য করা, এটা তো বহু ক্রিমিনালের সাধারণ একটা ছক। কিন্তু এখানে আমার একটা মারাত্মক প্রশ্ন আছে যেটা আমাকে রীতিমতো অবাক করেছে। কি প্রশ্ন? 3 বছর একজন মানুষ 3 বছর ধরে কিভাবে মুখ বুজে এই নারকীয় অত্যাচার সহ্য করে গেলেন? এটা কি শুধু সমাজের চোখে হেয় হওয়ার লজ্জা, নাকি এর ভেতরে আরও গভীর অন্ধকার কোনো মনস্তাত্ত্বিক শেকল কাজ করছিল? আপনার এই অবাক হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। আসলে 3 বছর ধরে চুপ থাকাটা শুধু সামাজিক লজ্জার কারণে হয় না। এর পেছনে কাজ করে ট্রমা বন্ডিং এবং সিস্টেমিক আইসোলেশন। সিস্টেমিক আইসোলেশন মানে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। হ্যাঁ, এই ধরনের কাল্ট লিডাররা ভুক্তভোগীর মনকে এমনভাবে ম্যানিপুলেট করে যে ভুক্তভোগী নিজের উপর থেকেই সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে ফেলে। তাদের বোঝানো হয় যে এই শারীরিক নির্যাতনটা আসলে কোনো ঐশ্বরিক প্রক্রিয়ার অঙ্গ। জঘন্য। শুধু তাই নয়, ভুক্তভোগীদের মনে এই ভয়টা ঢুকিয়ে দেওয়া হয় যে যদি তারা এর প্রতিবাদ করে বা কাউকে বলে দেয়, তাহলে ঈশ্বরের অভিশাপ তাদের বা তাদের পরিবারের উপর নেমে আসবে। অর্থাৎ এখানে ভয়টা শুধু একজন মানুষের নয়, বরং স্বয়ং ঈশ্বরের ক্রোধের। ঠিক। আর তার সাথে যুক্ত হয় সামাজিক বিচ্ছিন্নতা। আমাদের সমাজে এমনিতেই যৌন নির্যাতনের শিকার নারীদের নানা রকম প্রশ্নের মুখে পড়তে হয়। ভিকটিম ব্লেমিং তো আমাদের সমাজের একটা বড় অংশ। একদম।
তার উপর একজন নারী যখন দেখছেন যে সমাজের চোখেই ক্যাপ্টেন একজন পরম পূজনীয় ভগবান, যার কথায় হাজার হাজার মানুষ ওঠে বসে, তখন তিনি নিশ্চিত থাকেন যে কেউ তার কথা বিশ্বাস করবে না, উল্টে সমাজ তাকেই চরিত্রহীন বলবে। রাইট। এই ঈশ্বর ভীতি আর সামাজিক কলঙ্কের একটা ককটেল ভুক্তভোগীকে মানসিকভাবে সম্পূর্ণ পঙ্গু করে দেয়। কিন্তু কেউ বিশ্বাস করবে না, এই ভয়ের পেছনে কিন্তু শুধু অন্ধভক্তি বা ঈশ্বরের ভয় ছিল না, এর পেছনে ছিল ক্ষমতার একটা অত্যন্ত বাস্তব এবং নিরেট দেওয়াল। পলিটিক্যাল কানেকশনস। ঠিক ধরেছেন। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টাকে দেখি, তাহলে বুঝতে পারব যে মহারাষ্ট্রের বড় বড় রাজনৈতিক নেতা এবং একাধিক শীর্ষস্থানীয় প্রভাবশালী ব্যক্তির সাথে এই ক্যাপ্টেনের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আচ্ছা, বিভিন্ন বড় বড় সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তাকে রাজ্যের হেভিওয়েট রাজনৈতিক নেতাদের সাথে রীতিমতো এক মঞ্চে দেখা যেত। এটাই হলো ক্ষমতার আসল খেলা, ধর্ম আর রাজনীতির এই যে জোট, এটা অপরাধীদের জন্য একটা দুর্ভেদ্য বর্ম তৈরি করে দেয়। একদম। একবার কল্পনা করুন তো সেই ৩৫ বছর বয়সী নারীর মানসিক অবস্থার কথা। তিনি হয়তো ভাবছেন পুলিশের কাছে যাবেন, কিন্তু পরের দিনই হয়তো তিনি খবরের কাগজে বা টিভিতে দেখছেন যে রাজ্যের বড় বড় মন্ত্রী বা প্রভাবশালী নেতারা স্বয়ং এই ক্যাপ্টেনের সামনে হাত জোর করে বসে আছেন, তার আশীর্বাদ নিচ্ছেন। হ্যাঁ, এই দৃশ্য দেখার পর একজন সাধারণ নারীর পক্ষে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস করাটা তো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তার মনে হবে গোটা রাষ্ট্রযন্ত্রটাই তো এই লোকটার পাড়ার তলায়। শুধু তাই নয়, এই রাজনৈতিক ক্ষমতার জালটা কতদূর ছড়িয়েছিল সেটা ভাবলে শিউরে উঠতে হয়। নারী সুরক্ষার জন্য যে প্রতিষ্ঠান সবচেয়ে বড় ভরসা হওয়ার কথা, সেই মহিলা কমিশনের প্রধানের বিরুদ্ধেও কিন্তু এই ঘটনায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল। সিরিয়াসলি, মহিলা কমিশন, এটা তো একটা মারাত্মক পয়েন্ট। এই স্বার্থের সংঘাত বিষয়টা এখানে কিভাবে কাজ করেছে? যখন আমরা বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তার মানে হলো যাদের দায়িত্ব সমাজকে এবং সমাজের দুর্বল মানুষদের রক্ষা করা, তারাও কোথাও না কোথাও এই প্রভাবশালের জালের ভেতরে আটকা পড়েছিলেন। মানে তারাও অন্ধভক্ত ছিলেন। হয়তো ভক্ত ছিলেন, বা হয়তো তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ জড়িয়েছিল এই গুরুর সাথে, ফলে তারা নীরব থাকতে বাধ্য হয়েছিলেন। যখন প্রশাসন, রাজনীতি আর ধর্মের একটা অলিখিত আঁতাত তৈরি হয়, তখন ভুক্তভোগী শুধু তার অপরাধীর কাছেই হারে না, সে গোটা সিস্টেমের কাছে হেরে যায়। একটা পুরো সিস্টেম কিভাবে একজন ভণ্ড গুরুর কাছে মাথা নত করেছিল, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। কিন্তু কোনো দেওয়ালই তো চিরকাল টেকে না। যতই উঁচু রাজনৈতিক বা আধ্যাত্মিক দেওয়াল আপনি তৈরি করুন না কেন, সেটা ভাঙার জন্য শুধু একটা ছোট ফাটলের দরকার হয়। এবং সেই ফাটলটা শেষ পর্যন্ত তৈরি হলো। হ্যাঁ, আর সেই ফাটলটা তৈরি হলো ২০২৫ সালের মার্চ মাসে। সেই ৩৫ বছর বয়সী নারী অবশেষে অকল্পনীয় সাহস সঞ্চয় করেন। তিনি যাবতীয় সামাজিক কলঙ্ক, ঈশ্বরের অভিশাপের ভয় আর রাজনৈতিক ক্ষমতার ভ্রুকুটি উপেক্ষা করে নাসিকের সরকারবাড়া পুলিশ স্টেশনে গিয়ে ওই গুরুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বাপরে, এটা সত্যি একটা হিরোইক স্টেপ। একদমই তাই। আর এই একটামাত্র সাহসিকতার পদক্ষেপ পুরো তাসের ঘরটাকে ভেঙে গুড়িয়ে দেয়। ১৭ই মার্চ পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করে। এই গ্রেফতারের পরের ঘটনাগুলো কিন্তু আরও বেশি চমকে দেওয়ার মতো। হ্যাঁ, পুলিশের তল্লাশির বিষয়টা ঠিক, ভুক্তভোগীর এই সাহসের জন্যেই হয়তো একটা বিশাল অন্ধকার জগৎ প্রকাশ্যে আসার সুযোগ পেয়েছিল। কারণ পুলিশ যখন ওই ক্যাপ্টেনের আস্তানায় তল্লাশি চালায়, তখন তারা এমন একটা প্রমাণ উদ্ধার করে যা তদন্তকারীদেরও হতবাক করে দিয়েছিল। হ্যাঁ, সেই ভয়ঙ্কর প্রমাণের কথায় আসছি। পুলিশি তল্লাশিতে একটা সাধারণ পেনড্রাইভ উদ্ধার হয়। একটা ছোট্ট পেনড্রাইভ। হ্যাঁ, আপাত দৃষ্টিতে একটা নিরীহ ডিজিটাল ডিভাইস, কিন্তু ওই ছোট্ট পেনড্রাইভের ভেতরে যা ছিল তা মানব সভ্যতার পক্ষে চরম অবমাননাকর। ওই ডিভাইসের মধ্যে ৫৮টি গোপন ভিডিও পাওয়া যায়, এবং প্রতিটি ভিডিও নারীদের সম্পূর্ণ অজান্তে অত্যন্ত গোপনে রেকর্ড করা হয়েছিল। এই ভিডিওগুলো পুরো ঘটনার মাত্রা সম্পূর্ণ বদলে দেয়। একটা পেনড্রাইভে ৫৮টা ভিডিও থাকার অর্থ কি? মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একদম না। এর অর্থ হল ওই নারীর ঘটনাটি কোনো আকস্মিক বিকৃত লালসার বিষয় ছিল না। এটি ছিল একটা সুসংগঠিত, দীর্ঘমেয়াদী ব্ল্যাকমেলিং অপারেশন। বাপরে। ওই ভণ্ডগুরু অত্যন্ত সচেতনভাবে এই কাজটা করে আসছিল। সে ধর্ম আর অন্ধবিশ্বাসের ফাঁদ পেতে নারীদের ডাকত,
তাদের নেশা করাতো এবং তারপর সেই ভিডিও রেকর্ড করে তাদের ব্ল্যাকমেল করত। এই ভিডিওগুলোই তাদের চিরকাল চুপ করিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার ছিল। আর এ প্রমাণের ওপর ভিত্তি করে তদন্ত যখন আরও এগোয়, তখন আরও ভয়ঙ্কর সব পরিসংখ্যান সামনে আসতে শুরু করে। শুধুমাত্র একটা অভিযোগ থেকে কেঁচো খুঁড়তে গিয়ে যেন কেউটে বেরিয়ে পড়ে। ট্রিক এবং ওহেল্লানগর জেলা, এই দুটি জায়গা মিলিয়ে ওই ক্যাপ্টেনের বিরুদ্ধে মোট 12টি ক্রিমিনাল কেস সামনে আসে, যার মধ্যে 8টা মামলাই ছিল সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ। মানে এটা রীতিমতো একটা বিশাল সিন্ডিকেট। হ্যাঁ, বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেটা পুলিশের পদক্ষেপ দেখলেই বোঝা যায়। এ ধরনের স্পর্শকাতর এবং হাই প্রোফাইল মামলার ক্ষেত্রে তো সাধারণ পুলিশি তদন্ত অনেক সময়ই যথেষ্ট হয় না, কারণ ওই যে রাজনৈতিক চাপ থাকতে পারে। ঠিক। তাই সত্য উদ্ঘাটনের জন্য একজন অত্যন্ত দক্ষ এবং সিনিয়র আইপিএস অফিসার তেজস্বী সাতপুতের নেতৃত্বে একটা সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়। এটা খুব জরুরি একটা পদক্ষেপ ছিল। এই সিট গঠনের পরই তদন্তের গতি মারাত্মকভাবে বৃদ্ধি পায় এবং আইনি প্রক্রিয়া কঠোরভাবে শুরু হয়। প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী অভিযুক্তকে 30 এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে বা জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে। যাক, শেষ পর্যন্ত সিস্টেম কাজ করেছে। শুধু আইনি ব্যবস্থাই তো সব নয়। এই ঘটনা আমাদের সমাজ ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা একটা বিশাল পচনকে আঙুল তুলে দেখিয়ে দেয়। সমাজ তো বটে। যখন বিশ্বাস যুক্তির সীমানা অতিক্রম করে অন্ধত্বে পরিণত হয়, তখন সমাজে ঠিক কতটা গভীর ক্ষত তৈরি হতে পারে, এটা তারই প্রমাণ। আমরা আমাদের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এতক্ষণ ধরে আমরা একটা গা শিউরে ওঠা অপরাধের ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, কিভাবে একজন সাধারণ মানুষ ভগবানের রূপ ধরে এরকম নারকীয় অত্যাচার চালাতে পারে। শুনছিলাম কিভাবে নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার সমুদ্রের জীবন ছেড়ে এসে ডাঙায় একটা মিথ্যে আধ্যাত্মিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, কিভাবে তিনি নিজেকে স্বঘোষিত ধর্মগুরু বানিয়েছিলেন এবং রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় এক ভয়ঙ্কর অপরাধীর রূপ ধারণ করেছিলেন। আর এতক্ষণ আমরা তার আসল নামটা কিন্তু গোপন রেখেছিলাম। হ্যাঁ, কারণ নামটা চেয়েও এই অপরাধের মেকানিজম বা কাজ করার পদ্ধতিটা বোঝা আমাদের কাছে বেশি জরুরি ছিল। একদম ঠিক। কিন্তু এখন সময় এসছে সেই মুখোশটা সম্পূর্ণভাবে টেনে ছিঁড়ে ফেলার। এতক্ষণ ধরে যে ব্যক্তির কথা আমরা বলছিলাম, যে ভণ্ড গুরুর বিভৎস অপরাধের কাহিনী আমরা বিশ্লেষণ করছিলাম, তার আসল নাম অশোক খরত। অশোক খরত, এই নামটা আমাদের সমাজের একটা চরম ব্যর্থতার প্রতীক হয়ে থাকবে। ঠিক। আমরা এই ধরনের আলোচনাগুলো কেন করি? কারণ জ্ঞান এবং সত্য জানা তখনই সার্থক যখন আমরা সেটাকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। একদম। এই পুরো ঘটনাটা মর্মান্তিকভাবে প্রমাণ করে যে তথ্য আর বিশ্বাসের মধ্যে পার্থক্য করতে না পারলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আর এই পুরো ঘটনাটায় একটা দারুণ আইরানি বা পরিহাস লুকিয়ে আছে। কিরকম পরিহাস? অশোক খরত তো নিজেকে একজন আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে প্রমাণ করতে চেয়েছিল। সে ধর্মের দোহাই দিয়ে গ্রহ নক্ষত্রের ভয় দেখিয়ে বছরের পর বছর মানুষকে বোকা বানিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তার আসল রূপটা কে খুলে দিল? কোনো আধ্যাত্মিক শক্তি তো নয়। ঠিক, গ্রহ নক্ষত্রও নয়, কোনো ভগবানও নয়। তার মুখোশ খুলে দিল একটা ছোট্ট ডিজিটাল ডিভাইস, একটা পেন ড্রাইভ। এটা একটা দুর্দান্ত পয়েন্ট। যে প্রযুক্তিকে সে ব্যবহার করেছিল ভুক্তভোগীদের ব্ল্যাকমেল করার জন্য, সেই ডিজিটাল যুগের প্রযুক্তি শেষ পর্যন্ত তার পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ালো। এটা একটা অসাধারণ পর্যবেক্ষণ। আধুনিক প্রযুক্তি আর প্রাচীন অন্ধবিশ্বাসের একটা অদ্ভুত সংঘাত আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রযুক্তি একদিকে যেমন এই ধরনের অপরাধীদের হাতে একটা ভয়ঙ্কর অস্ত্র তুলে দিচ্ছে, ঠিক তেমনি আবার সেই প্রযুক্তি তাদের সমস্ত মিথ্যে জাল মুহূর্তে ফাঁস করে দিচ্ছে। একদম তাই। আর ঠিক এই জায়গা থেকে আজকের আলোচনার শেষে আমি শ্রোতাদের জন্য একটা নতুন ভাবনার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। এই আধুনিক ডিজিটাল যুগে যেখানে সবকিছু এত দ্রুত এক্সপোজড হয়ে যায়, মানুষের হাতের মুঠো এত তথ্য, সেখানেও আমরা কেন এই ধরনের ভগবানের দূতদের ওপর অন্ধভাবে নির্ভর করি? ধর্ম, রাজনীতি আর ক্ষমতার এই বিষাক্ত মিশেল যখন আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়, তখন সেই নীরবতার প্রাচীর ভেঙে প্রশ্ন করার সাহস কি আমরা সত্যিই দেখাতে পারব? খুব গভীর এবং অস্বস্তিকর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যারা শুনছেন তাদের সবাইকে নিজেদের ভেতর খুঁজতে হবে। কারণ সমাজ বদলাতে হলে
প্রশ্ন করাটা সবার আগে জরুরি। একদমই। যারা শুনছেন তাদের সবাইকে এই প্রশ্নটা নিয়ে আজকে ভাবতে অনুরোধ করব। আজকের এই ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। সত্যের খোঁজে ক্রাইম কথা থেকে আজকের মতো বিদায়। ভালো থাকবেন। সবাই সাবধানে থাকবেন। শুভ বিদায়। Crime.